আজকে বাংলাদেশে একটা এক ধরনের একটা বিষয়ে আমরা একটা কনসেনসাস তৈরি হয়েছে। সেইটা হচ্ছে সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার জি। প্রশ্নে। মানে আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এটা একটা মানে বেশ এটাকে বলতে পারেন থিন লাইন অনেকটা। আমরা জনগণের প্রতিনিধি নির্বাচন করি, তারা এই নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্ট গঠন করে, কিন্তু সেখানে আবার রাজনৈতিক দলও কাজ করে। এখন রাজনৈতিক দলের প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতি কতটা কমিটেড থাকবেন, আর তার নির্বাচক মণ্ডলী অর্থাৎ যারা তাকে নির্বাচিত করছেন তার প্রতি কতটা কমিটেড থাকবেন। এইটা যে সমস্ত জায়গায় এই মানে পার্লামেন্টারি সিস্টেম অফ গণতান্ত্রিক ব্যবস্থা কিংবা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছে, আমরা ইউরোপ, আমেরিকা এই সমস্ত জায়গায় যদি উদাহরণ আনি, সেখানে কিন্তু জনগণের কাছে কমিটমেন্টটাই প্রধান করা হয়েছে, যার ফলে তারা এমনকি পার্টির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারবে নিজের কনস্টিটিউয়েন্সিকে রিপ্রেজেন্ট করতে গিয়ে কিংবা নিজের মতামত স্বাধীনভাবে নিতে গিয়ে। কিন্তু আমরা আমাদের দেশের ইতিহাসে বিশেষ করে কিছু কলোনিয়াল ডমিনেশনের কিংবা আধিপত্যের মধ্যে যেসব দেশ গিয়েছে, সেখানে অভিজ্ঞতায় দেখি যে না, রাজনৈতিক দল এর কাছে কমিটমেন্ট জনগণের কাছে কমিটমেন্টের চাইতে বড় করে তোলা হয়েছে। বলা হয়েছে যে হর্স ট্রেডিং হবে। হর্স ট্রেডিংয়ে ইউরোপ, আমেরিকায় হয়েছে। এই বিগত শতাব্দীর 50-এর দশকেও আমরা হর্স ট্রেডিংয়ের কথা শুনব, এমনকি ব্রিটেনে, অন্যান্য দেশে। ভারতে এখনও পর্যন্ত যেহেতু ওদের রাজ্যসভায় এই ধরনের ব্যবস্থা আছে, সেখানে অনেক রকম রাজ্যসভা বলতে মানে অর্থাৎ প্রাদেশিক পার্লামেন্টগুলোতে, তো সেই সব জায়গাগুলোতে সেখানেও আমরা শুনি এগুলো। এখন যেটা বাংলাদেশে করে রাখা হয়েছিল যে ৭০ অনুচ্ছেদের মাধ্যমে, এখানে 1958 সালের 57-58 এই সময়কালের এক্সপিরিয়েন্স থেকে যে এখানে সরকার গঠন করা যাবে না, সব কেনাবেচা হয়ে যাবে এমপি, ফলে একটা ৭০ অনুচ্ছেদের মতো একটা বিধান তৈরি করা হয়েছে, যেখানে দলীয় সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, ভোট দিলেই তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। তো এখন আমরা এটা নিয়ে বহুদিন ধরে করেছি, মানে বাংলাদেশের সাংবিধানিক ক্ষমতা কাঠামোটা নিজেই এমনভাবে স্বৈরতান্ত্রিক যে ওইটা আসলে যেই যাক তাকে কোনো না কোনোভাবে স্বৈরাচারী করে তুলতে উৎসাহিত করে, তার হাতে অবাধ ক্ষমতা, ফলে সেটা কোনো না কোনোভাবে প্রয়োগ হয়। এখন ব্যক্তির উপরে আপনি যদি ছেড়ে রাখেন যে না, আপনার হাতে সব ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু এবার আপনি ভালো মানুষ হন, এই ব্যক্তির জাস্টিসের উপরে, ব্যক্তির মানে ভালো ইচ্ছা, শুভ ইচ্ছার উপরে আমরা কতটা নির্ভর করতে পারি যদি ন্যূনতম কোনো চেকস এন্ড ব্যালেন্স না থাকে? তাই না? আপনাকে তো আপনি ভালোও করতে পারেন, আপনি খারাপও করতে পারেন। আপনি খারাপ করলে কেউ যাতে আপনাকে ঠেকাতে পারে, তার তো ন্যূনতম ব্যবস্থা থাকতে হবে, সেটাকে চেকস এন্ড ব্যালেন্স বলে। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে আমরা এখানে এই ৭০ অনুচ্ছেদের জায়গাগুলোকে আমরা খুব বড় আকারে ধরেছিলাম। আমাদের দলের প্রতিষ্ঠা 2002 সাল থেকে যদি বলে, এমনকি ছাত্র জীবন থেকে পুরো 90 দশকে আমরা সংবিধানের ক্ষমতা কাঠামোর যত সমালোচনা করেছি, সেখানে ৭০ অনুচ্ছেদকে একটা পয়েন্ট আউট করেছি যে এটা কেবলমাত্র জনগণের গণতন্ত্র, মানে রিপাবলিকে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, সেই জনগণের প্রতিনিধি হিসেবে আপনি ক্ষমতা পরিচালনা করেন, তার মানে জনগণের কাছেই আপনাকে জবাবদিহিতা করতে হবে। লাস্ট বাক্যটা বলি, সেইটা আপনি লঙ্ঘন করছেন। কেবল লঙ্ঘন করছেন তাই না, এখানে আসলে এক ধরনের দলদাস তৈরি করে অভ্যন্তরীণ পার্টির ভেতরে যে ন্যূনতম গণতান্ত্রিক চর্চার দরকার হয়, মানে অর্থাৎ রাষ্ট্রে যদি গণতান্ত্রিক চর্চা থাকে না, তাহলে দলের ভেতরে আপনাকে কতগুলো গণতান্ত্রিক চর্চায় বাধ্যতামূলকভাবে যেতে হবে, সেটাও আপনি বন্ধ করে দিচ্ছেন। কারণ সব তো হাত তোলা এমপি, আপনি যা বলবেন তাই, এবং আপনি বিরোধিতাও করতে পারবেন না।